কয়েকদিন আগে মনস্টারভার্সের ৫ নম্বর মুভিটি মুক্তি পায়, যার নাম গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার, যেটা কিনা ডাইরেক্ট ২০২১ সালে মুক্তি পাওয়া গডজিলা ভার্সেস কং এর সিকুয়েল। মনস্টারভার্সের আগের ৪টি সিনেমাগুলো দেখে থাকলে তো ভালো, কিন্তু যারা দেখোনি এবং যারা দেখে ফেলেছো আর যারা এই নতুন মুভি ছেড়ে পুরনো মুভিতে সময় নষ্ট করতে চাও না, তাদের সবার জন্য আমি এই ভিডিওটা এমনভাবে তৈরি করেছি যেন সবাই এই মুভিটা বুঝে একদম হাইলি এনজয় করতে পারো। তো আর দেরি না করে শুরু করা যাক। মুভি গডজিলা ভার্সেস কং এর লড়াইয়ের ৩ বছর পর হলওয়ার্থে শুরু হয়। হলওয়ার্থ হলো মাটির নিচে থাকা একটা আলাদা দুনিয়া, যেখানে বড় বড় টাইটানরা বা জন্তুরা থাকে। হলওয়ার্থে আমরা কংকে দেখি, যেখানে কংকে কিছু হলওয়ার্থে থাকা বড় বড় নেকড়ের দল তাড়া করছে, কিন্তু কং আসলে তাদেরকে তার ফাঁদে আটকিয়ে শিকার করছে। কিন্তু আমরা দেখতে পাই কং এর শিকার করার সময় সেখানে একটা বিশাল গর্ত হয়ে যায়, যেটার নিচে নীল রঙের আলো বের হচ্ছিল। কং সেখানে একটা নেকড়েকে ছেড়ে ২ টুকরো করে ফেলে এবং এটা দিয়ে সে সকালের নাস্তা করে ফেলে। কিন্তু কং যখন তাদের খাচ্ছিল তখন কং এর একটা দাঁতে ব্যথা হয়। আমরা দেখতে পাই তার একটা দাঁতে প্রবলেম হয়েছে। এরপর আমরা আর্থ সারফেসের দৃশ্য দেখতে পাই, যেখানে ইতালির রোম শহরে একটা বড় স্পাইডার মনস্টার চলে আসে। স্পাইডারটা সেখানে ধ্বংসকার্য চালাতে থাকে, কিন্তু এর কিছুক্ষণ পর এন্ট্রি হয় গডজিলার। সে এসেই তাকে একটা আছাড় দেয় এবং কিছু সেকেন্ডের মধ্যে মানুষদের তার হাত থেকে রক্ষা করে ফেলে। এরপর গডজিলা রোম শহরের একটা কলোসিয়ামে ঘুমিয়ে পড়ে। তারপর আমরা হলওয়ার্থে মোনার্ক কোম্পানির একটা টিমকে দেখতে পাই। মোনার্ক হচ্ছে একটা সিক্রেট এজেন্সি যারা গোপনে এই জন্তুগুলোর উপর নজর রাখে, যে জন্তুগুলোর ব্যাপারে মানুষ আগে জানতো না, কিন্তু মোনার্কের কাছে এই জন্তুগুলোর তথ্য অনেক বছর আগে থেকেই রয়েছে। আর মোনার্কের এই টিমটাকে কং এর উপর নজর রাখার জন্য এবং এই হলওয়ার্থের ব্যাপারে আরো জানার জন্য পাঠিয়েছে। কিন্তু কোনো এক কারণে তাদের কম্পিউটারে একটা অ্যালার্ট সিগন্যাল আসে। তারা দেখতে পায় হলওয়ার্থের একটি জায়গায় সমস্যা হয়েছে। মোনার্কের টিম যখন এই জিনিসটা দেখে তখন তারা এটাকে বেশি গুরুত্ব দেয় না এবং তারা এই রিপোর্টটাকে উপরে আর্থ সারফেসে থাকা মেইন টিমকে পাঠিয়ে দেয় এবং সেই মেইন টিম তাদের রিপোর্টটা পেয়ে যায়। সেই রিপোর্টটা ডাক্তার আইলিন দেখে এবং এখানে আমরা বুঝতে পারি তাদের এই ঘাঁটিটা এমন জায়গায় আছে যেখানের পাশে একটা বড় পোর্টাল আছে, আর এই পোর্টালটা আর্থ সারফেসের সাথে হলওয়ার্থের সংযোগ থাকে। তাই মোনার্ক কোম্পানি তাদের এই ঘাঁটি এখানে বানিয়েছে। ডাক্তার আইলিন রিপোর্টটা সম্পর্কে গবেষণা করতে থাকে, কিন্তু এতে সে তেমন কিছু বুঝতে পারে না। তারপর আমরা আইলিনের অ্যাডপ্টেড মেয়ে জিয়াকে দেখতে পাই, যে কিনা বোবা। জিয়া আসলে ইবি নামের এক উপজাতির শেষ সদস্য, আর এই উপজাতি আসলে এই টাইটানদের সাথে অনুভূতির মাধ্যমে কমিউনিকেট করতে পারত, যার ফলে একদিন জিয়া থেকে কিছু হ্যালুসিনেশন আসতে থাকে। আর এই হ্যালুসিনেশনের কারণে সে তার পেন্সিল দিয়ে সামনে রাখা কাগজে একটা ড্রয়িং এঁকে ফেলে এবং তার এই ড্রয়িং তার টিচার দেখে ফেলে। যখন তার মা আইলিন এ ব্যাপারে জানতে পারে তখন সে বুঝতে পারে এই ড্রয়িং ঠিক তাকে দেওয়া সিগন্যালের রিপোর্টটার মতো। আইলিন রহস্যটাকে বোঝার জন্য তার একজন পুরনো বন্ধু বার্নির কাছে যায়, যেখানে কিছু বছর আগে মেগা গডজিলাকে হারানোর জন্য তাকে সাহায্য করেছিল। বার্নি সব জিনিসকে দেখার পর সে একটা আন্দাজ করে যে এই সিগন্যাল একটা ডিস্টেন্স কল, অর্থাৎ হলওয়ার্থ থেকে তাদের কেউ সাহায্যের জন্য ডাকছে। তারপর আইলিন তাকে মোনার্কের হেডকোয়ার্টার নিয়ে আসে। তারা হেডকোয়ার্টারে এসে বুঝতে পারে হলওয়ার্থের ভিতরে তাদের যে টিমটা তাদের রিপোর্ট পাঠিয়েছিল এখন তাদের সাথে এদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই আইলিন হলওয়ার্থে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এরই মধ্যে কং সেই পোর্টালের সাহায্যে উপরে এসে যায়, যে কিনা আসলে সাহায্যের জন্য এসেছিল, কারণ তার একটা দাঁত পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে, যার কারণে সে ভালোভাবে খাবার খেতে পারছে না। তখন আইলিন ট্র্যাপার নামের এক লোককে ডাকে, যে কিনা এই বড় বড় জন্তুদের ডাক্তার। ট্র্যাপার তারপর কং এর সেই খারাপ দাঁতটা বের করে সেখানে একটা লোহার দাঁত লাগিয়ে দেয়। এরপর আইলিন হলওয়ার্থে যাওয়ার জন্য তৈরি হতে থাকে, আর সে তার সাথে জিয়া, বার্নি এবং ট্র্যাপারকে নিয়ে নেয়। তারপর তারা একটা স্পেসশিপ নিয়ে সেই পোর্টালের সাহায্যে হলওয়ার্থে পৌঁছে যায় এবং কংও তাদের সাথে সেখানে চলে আসে। ওইদিকে গডজিলা সেই কলোসিয়াম থেকে সোজা সমুদ্রে নেমে পড়ে। গডজিলার এই ব্যাপারটা মোনার্কের ২ নম্বর টিম জেনে যায়। তারা এটা ভাবে যেহেতু কং বের হয়ে এসেছে তাই গডজিলা কং এর কাছে যাচ্ছে যেন তারা আবার লড়াই করতে পারে, কিন্তু তাদের এই ধারণা পুরোপুরি ভুল ছিল, কারণ কিছুক্ষণ পর তারা দেখে গডজিলা কং এর ডিরেকশনে যাচ্ছে না। কিছুক্ষণ তারা ইনভেস্টিগেট করে বুঝতে পারে গডজিলা যেই দিশায় যাচ্ছে সেখানে সামনে একটা টাইটান থাকে যার নাম টিয়ামেট, আর সেই টিয়ামেট বেসিক্যালি এমন জায়গায় থাকে যেখানে অনেক রেডিয়েশন আছে। তারপর তাদের সন্দেহ ঠিক হয়। তারা দেখে গডজিলা সেই টাইটানের কাছে গিয়ে তার সাথে লড়াই করে তাকে হারিয়ে দেয়। তারপর তার গুহায় ঢুকে সেখানে রেডিয়েশনগুলোকে অ্যাবসর্ব করতে থাকে, আর যখনই সে রেডিয়েশনগুলোকে অ্যাবসর্ব করছিল তখনই তার ডরসাল প্লেটগুলো পিঙ্ক কালার হয়ে যায় এবং এতে গডজিলার এনার্জি অ্যাটাকের পাওয়ার ২০ গুণ বেড়ে যায়। এটা দেখে মোনার্কের সায়েন্টিস্টরা মনে করে গডজিলা হয়তো কোনো বড় বিপদের জন্য নিজেকে তৈরি করছে। কি সেই বিপদ পরে বুঝতে পারবো। ওইদিকে মোনার্কের অন্য টিমটি অর্থাৎ আইলিনের টিম গডজিলার
এই ব্যাপারটা জানতে পারে না। আইলিন এবং তার টিম হলো আর্থে সেই মোনার্ক স্টেশনে পৌঁছায়, যেখানে তারা দেখে পুরো স্টেশন ধ্বংস হয়ে গিয়েছে এবং সেই লোকগুলোও মারা গিয়েছে। এখন তারা বুঝতে পারে না তাদের সাথে এইসব কে করেছে। তারা দেখে সেখানে একটা বড় দেয়ালে একটা মাঙ্কি টাইটানের আঁচড়ের দাগ, আর এটা দেখে তাদের বুঝতে দেরি হয় না এটা কোনো এক মাঙ্কি টাইটানের কাজ, যেটা কিনা অনেকটা কং এর মতো লাগছিল। কিন্তু ডাক্তার আইলিন এবং তার সব সদস্যরা জানে কং এমনটা কখনো করবে না, কারণ কং তো মানুষদের ভালোবাসে। তাহলে এটা করলো কে? আইলিনের টিম ভেবে নেই তারা এখানের চারপাশে ঘুরে জানার চেষ্টা করবে যে তাদের টিমের সাথে এই কাজ কে করেছে, যেন তারা এই টাইটানদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। সেজন্য তারা হলো আর্থের জঙ্গলের আরো মাঝখানে যেতে থাকে। কিন্তু তারা যখন একটু ভেতরে যায় তখন তাদের অনেক আদিবাসী ঘিরে ফেলে। আর এই আদিবাসী আর কেউ নয় বরং ইবি নামের আদিবাসীরা ছিল, অর্থাৎ সেই আদিবাসীরা যে আদিবাসী থেকে জিয়া এসেছিল। তো ডাক্তার আইলিন এবং তার সব সাথীকে ধরার পর ইবি লোকগুলো সোজা তাদের রানীর কাছে নিয়ে যায়। এখানে রানী বুঝতে পারে জিয়াও একজন ইবি, সেজন্য সে জিয়াকে নিজের কাছে ডাকে এবং তার হাতকে ধরে তার সবকিছু জেনে যায়। সে জানতে পারে জিয়া আসলে স্কাল আইল্যান্ডের ইবি আদিবাসী থেকে এসেছে এবং সে যাদের সাথে এসেছে তারা তার সাথী এবং তারা জিয়াকে খুব ভালোবাসে। এবং সেজন্য রানী বুঝতে পারে জিয়ার সাথে আসা সব লোকগুলো ভালো, তাই সে তার সোলজারদের তাদের উপর থেকে হাতিয়ার সরিয়ে ফেলতে বলে। এরপর ইবি রানী জিয়া এবং তার সাথীদের ভেতরে নিয়ে যায় এবং একটা গুহার মতো সিক্রেট জায়গায় নিয়ে আসে, যেখানে তারা অনেক ওয়াল পেন্টিং এবং লিটারেচার দেখতে পায়। আর ডাক্তার আইলিন এগুলো দেখে সব বুঝতে পারে যে আসলে এগুলো কি হচ্ছে। ডাক্তার আইলিন জেনে যায় আসলে ইবি আদিবাসীরা দুটো জায়গায় থাকে, একটা হলো আর্থে, একটা স্কাল আইল্যান্ডে। আর যখন কিছু বছর আগে একটা বড় তুফানের কারণে স্কাল আইল্যান্ডের সকল ইবি আদিবাসীরা মারা যায়, তখন সেখানে জিয়াই একমাত্র সদস্য ছিল যে কিনা স্কাল আইল্যান্ডে বেঁচে ছিল। এছাড়াও সে আরো জানতে পারে লাখো বছর আগে পৃথিবীতে টাইটানদের রাজত্ব ছিল, আর এই সব টাইটানদের মধ্যে প্রচুর মাঙ্কি টাইটানও ছিল, অর্থাৎ কং এর মতো টাইটান। আর এই সব মাঙ্কি টাইটানদের দায়িত্ব ছিল যে তারা পৃথিবীতে থাকা সব মানুষদের রক্ষা করবে এবং তাদের সুরক্ষা দিবে। এবং এদের ছাড়া বাকি টাইটানগুলো যেমন গডজিলা প্রজাতির টাইটান এবং বাকি অন্যান্য প্রজাতির টাইটানদের দায়িত্ব ছিল যে তারা পৃথিবীর প্রকৃতির রক্ষা করবে বা প্রকৃতির ভারসাম্য বজায় রাখবে। এভাবে সব ঠিক চলছিল, কিন্তু একদিন এক মাঙ্কি টাইটান চলে আসে যার নাম স্কার কিং, যে কিনা মন থেকে খুব খারাপ ছিল এবং সে পুরো পৃথিবী দখল করে সবকিছুর উপর রাজত্ব করতে চায়। সে অনেক মাঙ্কিদের তার দলে নিয়ে নিয়েছে এবং তাদের একটা আর্মি বানিয়ে সকল টাইটানদের উপর হামলা করে দেয়। এই লড়াইয়ের মধ্যে তারা অনেক টাইটানদের মেরে ফেলে, এছাড়াও তারা গডজিলা প্রজাতির টাইটানদের অনেককে মেরে ফেলে। কিন্তু কিছু সময় পর এই লিজেন্ডারি গডজিলা এবং তার সাথে কিছু সাথী মিলে স্কার কিংদের হারিয়ে দেয় এবং তাদের সবাইকে হলো আর্থে নিয়ে আসে। আর তারা তাদের এমন একটা জায়গায় বন্দি করে দেয় যেখানে চারপাশে লাভা দিয়ে ঢাকা আছে। তখন থেকে আজ পর্যন্ত স্কার কিং হলো আর্থের একটি জায়গায় বন্দি আছে, কিন্তু আজও স্কার কিং সেখান থেকে বের হয়ে পৃথিবীতে রাজত্ব করতে চায়। এই সব কিছু জানার পর ইবি রানী তাদের বলে তারা ভবিষ্যৎবাণীর মাধ্যমে জানতে পেরেছে স্কার কিং আবার হলো আর্থ থেকে বের হয়ে পৃথিবীতে ফিরে আসবে। সেই জন্যই এই ইবির রানী সারফেসে তাদের একটা অ্যালার্ট সিগন্যাল পাঠায়, কারণ তারা জেনে গিয়েছে কিছু একটা হতে চলেছে। তাই তারা উপরের জমিনে থাকা গডজিলার সাথে জিয়াকেও সাহায্যের জন্য ডাকছিল, অর্থাৎ উপরে জিয়া থেকে যে হ্যালুসিনেশনগুলো আসতে থাকে সেগুলো হলো আর্থে থাকা ইবি আদিবাসীরা দেখাচ্ছিল। এবং গডজিলা যে হঠাৎ কলোসিয়াম থেকে বের হয়ে রেডিয়েশনগুলো অ্যাবসর্ব করে পাওয়ারফুল হয়ে যাচ্ছে, সেটাও সে এই বিপদের জন্য প্রস্তুতি নিয়েছে। তো এরপর রানী বলে এই সব কিছুর জন্য জিয়া এত ইম্পর্টেন্ট কেন? আসলে ইবিরা মথরার পূজা করে, যাকে কুইন অফ দ্য মনস্টার বলা হয়, এবং সে গডজিলার সাথী। মথরা একটা ভালো উড়তে পারা টাইটান, যার কারণে এই ইবিরা তার পূজা করে আর মথরা তাদের প্রোটেকশন করে। কিন্তু এখন মথরা মারা গিয়েছে, সেই সব ইবিরা বলে ভবিষ্যৎবাণী অনুযায়ী সে আবার জীবিত হয়ে উঠবে, তাই তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী মথরাকে আবার জাগানোর চেষ্টা করতে হবে। কিন্তু এটা শুধু স্কাল আইল্যান্ডে থাকা ইবি আদিবাসীরাই করতে পারবে। তাই জিয়া যেহেতু স্কাল আইল্যান্ডে থাকা ইবিদের শেষ সদস্য, তাই সেই একমাত্র ব্যক্তি যে কিনা মথরাকে জাগাতে পারবে। অন্যদিকে কং তার শিকার করার জায়গায় যায়, যেখানে সে সেই গর্তের মধ্যে নেমে পড়ে, যেখানে সামনে যেতেই সে একটা নতুন সুন্দর জায়গা দেখতে পায়। সেখানে কং একটা ছোট কংকে দেখতে পায় যার নাম হচ্ছে সুকো। কং থেকে সুকোকে অনেক আদর লাগে, তাই সে সুকোর সাথে হাত মিলাতে যায়। কিন্তু যখন সে তার হাত সামনে দেয় তখন সুকো তার হাতে কামড় দিয়ে পালায়। কিন্তু তখন কং সেখানে তার প্রজাতির অন্য কংদের দেখতে পায় যারা কিনা তার উপর হামলা করে বসে। কং তাদের তিনজনকে হারিয়ে দেয় এবং তাদের মধ্যে একজনকে খাদে ফেলে দেয়, কিন্তু সে সুকোকে কিছু করে না এবং সে সুকোকে ইশারায় তাদের গ্রামে, অর্থাৎ যেখানে সব মাঙ্কি টাইটান থাকে সেখানে নিয়ে যেতে বলে। তারপর সুকো তাকে সেখানে নিয়ে যেতে থাকে। সুকো তাকে একটা নদীতে গোসল করতে বলে, কিন্তু আসলে সুকো তাকে তাদের গ্রামে নিয়ে যেতে চায় না। সে তাকে ধোকা দিয়ে সেই নদীতে থাকা একটা টাইটানের হাতে মারতে চায়, কিন্তু
কং সেই টাইটানকে মেরে 2 টুকরো করে দেয়। রাস্তায় তাদের ক্ষুধা লাগে, তাই কং সুকোকেও খাবার দেয়, আর এর ফলে সুকো বুঝতে পারে কং একজন ভালো টাইটান। এরপর ফাইনালি সুকো কংকে তাদের সব মাঙ্কি টাইটানদের কাছে নিয়ে আসে, আর এই জায়গাটা সব দিক থেকে লাভা দিয়ে ঢাকা ছিল, আর এই জন্যই এখানে আসা যাওয়া করার জন্য জায়গা কম থাকে। কং যখনই সেখানে আসে সে দেখে সেখানে অনেক মাঙ্কি টাইটান কাজ করছে, আর এখানে এমন কেউ আছে যে কিনা এদের উপর জুলুম করছে। আর এরপরেই আমরা দেখি এই মাঙ্কি টাইটানদের উপর রাজত্ব করা ব্যক্তিটি আর কেউ নয় বরং স্কার কিং ছিল, যে কিনা সোজা কং এর সামনে চলে আসে, আর সে কং এর সামনে সুকোর পিতাকে লাভায় ফেলে দেয়। এটা দেখে সুকোর আগে চিৎকার করতে থাকে। কং এতে প্রচন্ড রেগে যায় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। স্কার কিং তার গায়ে থাকা একটা হার বেল্ট দিয়ে তাকে মারতে থাকে, কিন্তু কংও কম ছিল না, সে তার বেল্ট দিয়ে তাকে আলগিয়ে কাছাড় দেয়। আর এভাবে স্কার কিং যখন দেখছে সে হেরে যাচ্ছে তখন সে চিটিং করে। সে তার বেল্টের আগায় লেগে থাকা একটা নীল রঙের ক্রিস্টাল দিয়ে একদিকে ইশারা করে, যার ফলে এর পরের মুহূর্তে আমরা দেখতে পাই সেখানে একটা অন্ধকার জায়গা থেকে একটা আইস মনস্টার বের হয়ে আসে, যার নাম শিমো। আর এরপর আমরা বুঝতে পারি আসলে স্কার কিং এর হাতে যে ক্রিস্টালটা দেখা যাচ্ছে সেটা সাধারণ কোনো ক্রিস্টাল নয়, বরং সেটা একটা ম্যাজিক্যাল ক্রিস্টাল, যেটার সাহায্যে সে শিমোর ব্রেনকে কন্ট্রোল করছিল। যার ফলে স্কার কিং শিমোকে কংকে অ্যাটাক করার জন্য বলে, যেটা শুনে শিমো কং এর উপর সোজা আইস ব্রেথ হামলা করে। যদিও কং তার কোরাল দিয়ে তার অ্যাটাককে থামায়, কিন্তু শিমোর ব্রেথ এতটাই স্ট্রং যে সেটার কারণে কং এর এক হাত পুরো জমে যায়। আর এতে কং বুঝতে পারে তাকে লড়াই থেকে বের হতে হবে, সে এত সহজে তার সাথে লড়াই করতে পারবে না, এবং সেজন্য সে সেখান থেকে পালাতে শুরু করে। সুকো কংকে একটা গুহার ভেতর দিয়ে যাওয়ার রাস্তা দেখায়, যার পরে কং সে গুহা দিয়ে বাহিরে পালিয়ে যায়, কিন্তু কং তার কোরালটি সেখানে ফেলে যায়, যেটা কিনা স্কার কিং নিয়ে ফেলে। কিন্তু স্কার কিং তার কিছু লোককে কং এর পেছনে ছেড়ে দেয়, তারা সবাই কং এর পিছনে ধাওয়া করে, কিন্তু কং আহত অবস্থায় তাদের খাদে ফেলে মেরে ফেলে, কিন্তু তাদের মধ্যে একজন জানে বেঁচে যায়, যেটা কিনা কংও জানতো না। এদিকে জিয়ারা মথরাকে জীবিত করার এক ধরনের রিচুয়াল করতে থাকে। এরপর কং জিয়াকে সেন্স করে তাদের কাছে পৌঁছে যায়, অর্থাৎ সেই জায়গায় যেখানে আইলিনের টিম এবং ইবিরা থাকে, যেখানে আইলিন এবং তার টিম কং এর এই অবস্থা দেখে বুঝতে পারে যে সে স্কার কিং এর সাথে লড়াই করে বেঁচে এসেছে। তারপর ট্র্যাপার কং এর সে আহত হাতটি ঠিক করার জন্য একটা কাজ করে। যখন মেগা গডজিলা পৃথিবীতে অ্যাটাক করেছিল তখন সেই সময় তারা বুঝতে পেরেছে যে পৃথিবীতে এমন অনেক বিপদ আসতে পারে যেগুলোর মোকাবেলা কং এবং গডজিলা করতে পারবে না, তাই তারা কংকে আরো শক্তিশালী করার কথা ভাবে যেন সে ভবিষ্যতে দুর্বল না হয়ে পড়ে। এই জন্য মোনার্ক টিম একটি পাওয়ারফুল মেকানিক্যাল আর্ম বানিয়েছে। কং এর জন্য সেটার একটা স্যাম্পল তারা হলো আর্থে থাকা মোনার্কের টিমকে পাঠিয়ে দেয়, যেন সেটা এমার্জেন্সির কারণে কং দ্রুত ইউজ করতে পারে। সেজন্য ট্র্যাপার সেই মেকানিক্যাল হাতকে এনে কং এর হাতে ফিট করে দেয়, যেটার মধ্যে কিছু হিলিং ইনজেকশনও ছিল, যার ফলে কং এর হাতের আঘাতগুলো দ্রুত ঠিক হয়ে যায় এবং সে আরো শক্তিশালী হয়ে ওঠে। তারপরে জিয়া তাকে বলে যে সে স্কার কিং এর সাথে একলা লড়তে পারবে না, এই কাজে তার থেকে গডজিলার সাহায্য প্রয়োজন। সেজন্য কং হলোয়ার থেকে বের হয়ে আসে যেন সে গডজিলাকে হলোয়ারতে নিয়ে যেতে পারে। তারপর ইবি আদিবাসীরা জিয়ার সাথে একটা রিচুয়াল শুরু করে দেয়, যার ফলে কিছুক্ষণ পর মথরা আবার জীবিত হয়ে ওঠে। ওইদিকে গডজিলা কোনো টাইটান পৃথিবীতে আসার সংকেত পেয়ে যায় এবং সে বরফ থেকে বের হয়ে আসে, যে কিনা সেখানে টিয়ামাটকে মেরে সেখানে সব রেডিয়েশনগুলোকে অ্যাবসর্ব করে ফেলেছে এবং তার সব ডরসাল প্লেটগুলো পুরোপুরি পিঙ্ক কালার হয়ে গিয়েছে। সে সোজা টাইটানটির কাছে আসে, যে কিনা আসলে কং ছিল। সে কংকে তার এলাকায় দেখে তার সাথে লড়াই শুরু করে দেয়। কং তার হামলা থেকে বেঁচে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে লড়াই করতে চায় না, কিন্তু গডজিলা কোনো কথা না শুনে তার উপর হামলা করতেই আছে, যার ফলে কং রাগে তাকে সেই হাতটা দিয়ে একটা পাঞ্চ মেরে দেয় এবং লেজ ধরে টেনে তাকে পোর্টালে নিয়ে যেতে থাকে। কিন্তু কং জানে না এই গডজিলা আগের গডজিলা নয়, বরং সে আরো অনেক পাওয়ারফুল হয়ে উঠেছে। গডজিলার প্লেটগুলো জ্বলে ওঠে এবং সে কং এর দিকে অ্যাটমিক ব্রেথের হামলা করে দেয়। কং কোনো মতে সেই ব্রেথ থেকে বেঁচে যায়, কিন্তু তখন সেখানে মথরা চলে আসে এবং সে তাদের লড়াই থামিয়ে দেয় এবং গডজিলাকে বোঝাতে থাকে যে তারা একে অপরের সাথে লড়াই না করে এমন এক শত্রুর মুখোমুখি হতে হবে যে কিনা পুরো পৃথিবীর জন্য বিপদ। অন্যদিকে স্কার কিং এর যে লোকটি বেঁচে গিয়েছে সেই কং এর পিছু নিতে নিতে ইবি আদিবাসীদের গ্রামে চলে আসে আর সেখানে থাকা পোর্টালটাকেও দেখে ফেলে, যেটা দিয়ে বাইরের দুনিয়ায় যাওয়া যাবে। সেজন্য সে দ্রুত এই খবরটা স্কার কিংকে বলে দেয়। তখন স্কার কিং তার পুরো সৈন্য তৈরি করে এবং শিমুর উপর বসে সবাইকে নিয়ে সেই পোর্টালের কাছে যেতে থাকে যেন সে সেখান থেকে সারফেসে যায় এবং পুরো পৃথিবীকে দখল করে নেয়। তারপর তারা
সেখানে পৌঁছে যায় এবং ইবিদের এলাকায় হামলা করে দেয়। কিন্তু তখন মথরা কং এবং গডজিলাকে নিয়ে হলওয়ার্থে প্রবেশ করে। গডজিলা ও কং স্কার কিংকে দেখে তাদের হামলা করতে যেতে থাকে। স্কার কিংও শিমো এবং তার পুরো টিমকে নিয়ে তাদের দিকে যেতে থাকে, যার ফলে গডজিলার সাথে শিমোর এবং কং এর সাথে স্কার কিং এর মুখোমুখি লড়াই হয়। স্কার কিং কং এর কুড়াল দিয়ে তাকে আঘাত করে, কিন্তু কং তার মেকানিক্যাল হাতটাকে ভালার মতো ইউজ করে। শিমো গডজিলা থেকে সাইজে বড় ছিল, সে গডজিলাকে নিজের আইস ব্রেথে পুরো জমিয়ে দেয়, কিন্তু গডজিলা তার অ্যাটমিক ব্রেথ দিয়ে সমস্ত আইস ভেঙে ফেলে। অন্যদিকে মথরা অন্যান্য মাঙ্কি টাইটানদের এক ধরনের মাকড়সার জাল ছুঁড়ে মারে, সাথে সুকো উপর থেকে বড় বড় পাথর ছুঁড়ে মারে। এসবের মধ্যে সেখানের গ্র্যাভিটির সমস্যার কারণে তারা সবাই সেই পোর্টালে পড়ে যায়। কং পোর্টালে পড়ে যাওয়ার সময় তার কোরালটি সেখানে রয়ে যায়, আর বিনা কোরালে তার থেকে ফাইট করতে অনেক কষ্ট হয়। তারা পোর্টালের সাহায্যে সোজা ব্রাজিলে চলে আসে। বাহিরের দুনিয়ায় এসে স্কার কিং অনেক খুশি হয়, আর সে শিমোর সাহায্যে পুরো পৃথিবীকে বরফ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু গডজিলা তার ব্রেথের মাধ্যমে তাকে থামিয়ে দেয়। তারপর তারা চারজন দুইটা টিম হয়ে লড়তে থাকে, যার ফলে সেখানে সবকিছু ধ্বংস হতে থাকে। লড়াইয়ের মধ্যে কং স্কার কিংকে একটা ঘুষি মেরে তার দাঁত ফেলে দেয়। এদিকে শিমো গডজিলাকে আলগিয়ে ফেলে এবং দূরের বিল্ডিং এর গায়ে ছুঁড়ে মারে। স্কার কিং তার ফাইটিং স্কিলের মাধ্যমে কংকে হারাতে থাকে, সাথে শিমো তার হাতে কামড় দিয়ে তাকে বিল্ডিং এর সাথে বাড়ি খাওয়ায় এবং তাকে ছুঁড়ে মারে। সাথে সে কং এর দিকে এক মুখ আইস ব্রেথ ছুঁড়ে মারে, আর স্কার কিং এগুলো দেখে হাসছিল। কিন্তু তখন গডজিলা প্রচন্ড রেগে যায় এবং সে তার শরীরে থাকা অ্যাটমিক পাওয়ারকে কাজে লাগিয়ে সে স্কার কিংকে হামলা করে দেয়। স্কার কিং একটুর জন্য বেঁচে যায়, কিন্তু সে তার বেল্টের সাহায্যে গডজিলাকে আঘাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার এই ছোট বেল্ট গডজিলার কিছু করতে পারবে না। গডজিলা তার বেল্টকে ধরে ফেলে এবং সে বেল্টকে ছিঁড়ে ফেলে, যার ফলে সে ক্রিস্টাল বেল্ট থেকে পড়ে যায়। স্কার কিং সেটাকে উঠাতে গেলে কং তাকে আটকায় এবং সে নিজে ক্রিস্টালকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু স্কার কিং তাকে ধরে রাখে। উপরে থাকা সুকো কং এর কুড়ালটি দেখে ফেলে এবং সে কুড়ালটি নিয়ে সোজা কংদের কাছে চলে আসে। সে যখন ক্রিস্টালটি দেখে তখন সে কং এর কুড়ালটা নিয়ে সোজা সেই ক্রিস্টালটিকে ভেঙে ফেলে, আর ক্রিস্টালটি ডিস্ট্রয় হওয়ার ফলে শিমো আজাদ হয়ে যায়। অর্থাৎ সে এখন স্কার কিং এর কথা শুনবে না, যার ফলে স্কার কিং একলা হয়ে পড়ে। এরপর কং আর গডজিলা স্কার কিং এর ধোলাই করা শুরু করে দেয়। শিমো সব বুঝতে পেরে সে তার বদলা নেওয়ার জন্য স্কার কিংকে বরফ দিয়ে জমিয়ে দেয়। তারপর কং স্কার কিংকে জোরে এক আছাড় দিয়ে তাকে টুকরো টুকরো করে ফেলে, আর ফাইনালি স্কার কিং মারা যায়। এরপর গডজিলা আকাশ সাফ করে দেয়, যেটা কিনা শিমোর বরফে ঢেকেছিল। ওইদিকে আইলিন জিয়াকে তাদের গোত্রের সাথে থাকতে বলে। গডজিলা আবার মানুষদের রক্ষা করে সেই কোলোসিয়ামে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর কং, শিমো এবং সুকো হলওয়ার্থে চলে যায়, যেখানে বাকি নিরীহ মাঙ্কি টাইটানরা রয়েছে। আর যেহেতু স্কার কিং মারা গিয়েছে, তাই এখন থেকে কং তাদের রাজা হয়ে যায়, অর্থাৎ কিং কং। আর এই দৃশ্য দেখিয়ে মুভি এখানেই শেষ হয়। যখন পৃথিবীতে প্রচুর যুদ্ধের ফলে মানুষের খাদ্যের অভাব দেয়, তখন হঠাৎ পৃথিবীর সবাই দেখে এক অদ্ভুত অজানা গ্রহ তাদের দিকে আসছে। এমনই একটা অসাধারণ কনসেপ্ট নিয়ে 2020 সালে একটা সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভি রিলিজ করা হয়েছে, যেটা না দেখে থাকলে ডান দিকের ভিডিওতে ক্লিক করে দেখে নাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।